আসসালামু আলাইকুম। গুডি টক্সের নতুন একটা পর্বে আমি আজকে উপস্থাপক শরীফ। আর আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ছাত্রনেতা, আগামী গোমস্তাপুর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নূর মাকসুদুল আলম শাকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো মোহাম্মদ নূর মাকসুদুল শাকিল, জি ভাই। তা তোমার ব্যাপারে আমি মোটামুটি সোশ্যাল মিডিয়ার থ্রু অনেক কিছু দেখেছি, অনেক কিছুই জানার চেষ্টা করেছি বা জানি মোটামুটি রকম। তো অডিয়েন্স তো জানে না, তাই অনেক কিছু প্রশ্ন এখন আমরা প্রাথমিকভাবে করে নিই। তো তোমার পরিচয় পর্বটা, বাসা কোথায়, আর বাসা বলি ইউনিয়নে, গোমস্তাপুর উপজেলা বলি ইউনিয়নে। বর্তমানে লেখাপড়া কোথায় করছো? বর্তমানে আমি এখন ভর্তি হবো আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা চলছে। কোন প্রাইভেট এখনো চয়েস হয়নি আমি কোথায় ভর্তি হবো না হবো, তবে খুব শীঘ্রই আমি ভর্তি হবো প্রাইভেট ইউনিভার্সিটি। কলেজ কোনটা ছিল? আমার কলেজ ছিল রংপুর ইস্যু আলী সরকারি কলেজ। ইস্যু আলী, হ্যাঁ, আমাদের রহনপুরের প্রাণকেন্দ্রে ইস্যু আলী কলেজ। তো কথা হচ্ছে ছাত্র রাজনীতিতে আসাটা, এটা পরিবার কতটুকু সাপোর্ট দিচ্ছে? দেখেন নিবাদত ভাই, আমার ছোট থেকে বেড়ে ওঠাটা হচ্ছে একটা রাজনৈতিক পরিবার থেকে। আমি ছোট থেকে দেখেছি আমার বাবা চাচাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভোট করতে। এখান থেকে এই শিক্ষাটা থেকে আমার ব্যক্তিগত ভাবলে ব্যক্তিগত দিক থেকে আমার কোনো সমস্যা হচ্ছে না এই রাজনীতিক প্রেক্ষাপটে। আমি ফ্রি মাইন্ডে ফ্রি আছি, রাজনীতিটা চলাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তোমার ফ্যামিলি ফুল সাপোর্ট দিচ্ছে তোমার? হ্যাঁ, ফুল সাপোর্ট আছে। তো তোমার ফ্যামিলি বিএনপি সাপোর্ট করতো, মানে বিএনপির জন্য মানুষের কাছে ভোট চাইতো কিংবা বিএনপির পক্ষ নিয়ে কথা বলতো, কিন্তু তোমার ফ্যামিলি থেকে কেউ কি কখনো বিএনপি রাজনৈতিক কোনো পদে ছিল? জি, পদে ছিল। কে? আমার আমার যেটা বড় আব্বু, তিনি ছিলেন পল্লী ইউনিয়নের সভাপতি, সাবেক সভাপতি সভাপতি ছিলেন। তারপর আমার চাচা এই ওয়ার্ড সভাপতি ছিল। এই তো আপনার আমার নিপুল কাকা আছে, চাচতো কাকা, উনি ছিলেন ছাত্র দলের ছাত্র রাজনীতি করেছেন বলে ইউনিয়নে। ওইখান থেকে আমাদের একটা রাজনৈতিক রক্তের সাথে মিশে আছে বিএনপি, জাতীয় দল বিএনপি। তাহলে তো ছোটবেলা থেকেই যে শহীদ জিয়ার দল বিএনপি, সেটার সাথে মোটামুটি পরিচিত তুমি। জি। তো এখন কথা হচ্ছে যেটা, তুমি তো এবার গণস্তাপুর উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট। তুমি আশাবাদী যে দল তোমার মূল্যায়ন করবে? ইনশাল্লাহ আমি আশাবাদী যে দল মূল্যায়ন করবে। আর আমি বিশ্বাস করি যে পদ পদবিটা কোনো কিছুই না, ইনফ্যাক্ট না, নিজের আমি সামনে যে এগিয়ে যাব তার জন্য একটা পরিচয় দরকার পদে। ওই আশাবাদ নিয়েই আমি এই ক্যান্ডিডেটটা হওয়া, যে আমার একটা পদ থাকবে, এই পদে থাকলে আমি আমার কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবো। তারপরে আমি আমার সবকিছু দিক থেকে আমি চালিয়ে গেছি কার্যক্রম যেভাবে চালিয়ে যেতে হয়। তো তুমি ছাড়াও কিন্তু আরো কয়েকজন আছে পাইপলাইনে, যারাও চেষ্টায় আছে, যারাও আশাবাদী প্রত্যেকে। তো তোমার মধ্যে এমন ডিফারেন্ট কি আছে বা তোমার মধ্যে এমন গুণাবলী কি আছে যেটার দ্বারা তুমি দলকে কিংবা দল থেকে যারা তোমাকে এই যে জায়গাটা দিবে বা এই স্থানটা দিবে বা এই পদটা দিবে, তারা ভাবতে পারে যে হ্যাঁ এই যোগ্যতার কারণে বা এই বিষয়টার কারণে তোমাকে তারা ভাবতে পারে যে হ্যাঁ তুমি পারফেক্ট একটা পার্সন এই পদটার জন্য? দেখেন, দলে পদ সবাই চাইতে পারে, ছাত্র দলে আরো ক্যান্ডিডেট আছে। এখন নিজেকে যে প্রমাণ করেছে, যে আপনারা দেখতে পাবেন যে সামনে যে ইলেকশনটা গেল, এই যে ইলেকশনটা গেল নির্বাচনে 12 ফেব্রুয়ারি, সেখানে আমার দল জাতীয়বাদী দল বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচারটা চালাচ্ছিল অনলাইন সোশ্যাল মিডিয়াতে, এটা তেমন অ্যাক্টিভিটিসটা ছিল একটা হাইলাইটস এর মতন, যেখানে আমি আমার কার্যক্রম চালাই গেছি, আমি আমার মতন কার্যক্রম চালাই গেছি। দল আমার কার্যক্রম দেখে এবং আদার্স যেগুলো ক্যান্ডিডেট আছে সেগুলো দেখে দল যাকে ক্যান্ডিডেট মূল্যায়ন দিবে, যাকে ভাববে যে না এখানে যদি আর এই জায়গাতে থাকে তাহলে এই জায়গাটা পারফেক্ট, ওই অনুযায়ী দল যাকে সেই অনুযায়ী। মানে তুমি বিএনপির অ্যাক্টিভিটিস হিসেবে আছো? হ্যাঁ, বিএনপির অ্যাক্টিভিটিস হিসেবে আছে। তারপর যাবতীয় মাঠ পর্যায়ে যেগুলো কাজকর্ম, ভোট জনগণের দরবারে যে ভোট চাওয়া থেকে শুরু করে সকল পর্যায়ে আমি কাজ করেছি। এখন দল যেটাকে ভালো ভাবে যে আমাকে যদি ভাবে যে আমাকে সেক্রেটারি পদবর্তী যদি করে যে শাকিলের দ্বারা কাজটা হবে, তাহলে ইনশাল্লাহ আমি কার্যক্রম চালাবো। আর দল যদি না পাবে তাহলে আমি আমার মতন আবার নেক্সট ট্রাই করবো, আমি চালাই যাবো আমার মতো আমার মতো আমার ভাবে। ছাত্র দলে একটা জিনিস খেয়াল করে দেখি, যারা বিএনপি বা বিএনপি অ্যাক্টিভিটিস, সেটা ছাত্র দল হোক, যুব দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক কিংবা জাতীয়তাবাদী দল বিএনপি হোক, মানে এই যে স্তরগুলা, স্তরের মধ্যে বিপক্ষ দলে যারা আছে অ্যাক্টিভিটিস, তাদেরকে বট বলা হয়, বট বলে। তো যেহেতু তুমি বিএনপি করো বা বিএনপি সমর্থিত, মানে ছাত্র দলও কিন্তু বিএনপির আন্ডারে আছে, তো তুমি যেহেতু ছাত্র দল, তোমরা বিপরীত পক্ষকে
বট বাহিনী বলো, তাহলে তারাও কি তোমাকে বট বাহিনী বলে তোমাদেরকে, যে তোমরা বট প্রচার করছো? দেখেন ইবাদত ভাই, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দলের যেগুলো সেক্টরে যেগুলো যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দলের বলেন, ছাত্র দল বলেন, তারা সব সময় অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমরা অপপ্রচারের বিরুদ্ধে কাজ করি। আর যেটা বট বাহিনীর কথা বলছেন, তার অপপ্রচারটাকে সৃষ্টি করে, আর আমরা সেই অপপ্রচারের বিরুদ্ধে কাজ করি। সেই অনুযায়ী আমাদেরকে বট বাহিনী বলার কোনো সুযোগই নাই। মানে কেউ যদি অপপ্রচার সৃষ্টি করে সেটাকে তোমরা রুখে দেওয়ার চেষ্টা, কিংবা সত্যটাকে জনগণের সামনে উন্মোচন করার চেষ্টা করো। হম তো এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তোমার বিষয়ে আমরা যতটুকু শুনেছি বা সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি হোক বা আশপাশ থেকে, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে তুমি 5ই আগস্টের পরে এসেছো মার্কেটে। মার্কেটেই বললাম এই কারণে, এটা সোশ্যাল মিডিয়া মার্কেট কিংবা এটা সব কিছু মার্কেট বলি। তো তুমি মার্কেটে এসেছো 5ই আগস্টের পর, তার আগে তোমাকে দেখা যেত না সেভাবে। তো 5ই আগস্টের পরেই কেন? তুমি কি তাহলে ভেসে আসা মেঘ? এখন আপনাকে বলতে গেলে যে আমার পড়ালেখাটা হচ্ছে যে আমি যে হাই স্কুল লেভেলটা যেটাকে বলে, সেই লেভেলে পড়ালেখাটা আমি করি এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ নাচল থেকে। নাচো। সেখানে আমি থাকতাম হোস্টেলে। হুম। মানে আমার বাইরের এখানে কোনো আবহাওয়া নাই, সব হোস্টেলের ভেতরেই কেটেছে। তো আদৌ যখন 24-এর যে আন্দোলনটা হলো, সেইখানে অনলাইন সোশ্যাল মিডিয়াটাতে অ্যাক্টিভিটিস হওয়ার কারণে এই ছাত্রলীগের মানে ছাত্রলীগের যেভাবে থ্রেট হুমকি ধমকি খাওয়া, এইখান থেকে আমার মানে প্রতিবাদী মানে আমার ভিতরে যে প্রতিবাদী কণ্ঠস্বরটা এখান থেকে আমার তৈরি হয়, সিংহটা জেগে উঠলো। তৈরি হয়। এখান থেকে আমি আমার সাহসটা শিখেছি। এখান থেকে মানে আমার সবকিছু মানে এক কথা বলতে গেলে যে আপনার যে কিভাবে মানে এইখান থেকে আমার শুরু হওয়াটা বলতে গেলে। তো এখান থেকে আসার পর তারপরে আমি আমার কাছে ধরেন যে আমার চান্স ছিল যে আমি জামাতে যোগ দিতে পারতাম, এনসিপি তে যোগ দিতে পারতাম, কিন্তু আমি যেহেতু রাজনৈতিক পরিবার বিএনপি জাতীয় দল বিএনপির আমার পরিবার থেকে দেখে এসেছি, সে অনুযায়ী আমি বিএনপিতে যোগ দিই, ছাত্র দলে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমি 5ই আগস্টের পরে রাজনীতিতে যোগ হয়েছি, এটা সত্য কথা চূড়ান্ত। আমি দল সাপোর্ট করতাম বিএনপি, কিন্তু আমি ধরেন যে মাঠ পর্যায়ে এসেছি 5ই আগস্টের পর। কিন্তু ধরেন যে মাঠে যে আমার যে বয়স, আদার্স যেগুলো ক্যান্ডিডেট আছে ওদের থেকে কিন্তু আমি কিন্তু ছোট জুনিয়র। তারা এই বয়সে মানে তাদের বয়স হতে হতে আমি যা যা করি, আপনারা মানে আমার এই বয়সটাতে এটা না দেখে আমি তাদের বয়স যেতে যেতে আমি যেটা করি আপনারা সেটা দেখা আমি মানে ই করবো যে আমার দল দেখতে থাকে না। এমনকি আপনাকেও বলবো যে আমি তাদের বয়স পর্যন্ত যাওয়া অনুযায়ী আমি জাতীয়বাদী দল বিএনপির জন্য কি কি করি সেটা আপনারা শুধু দেখবেন। মানে আমি চেষ্টা করবো যে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা আমার মেধা শ্রম দলের প্রতি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা যেটা জি বেস্ট। কারণ তাদের বয়স আর আমার বয়সের ভিতরে মানে একটা যে তারা যে মানে আছে। হ্যাঁ, অবশ্যই তারা যে ত্যাগটা স্বীকার করেছে অবভিয়াসলি সেটা আমি স্বীকার করছি যে খুবই এটা গুণনীয়। কিন্তু ত্যাগের কথাটা যদি আমি তোমাকে একটু দাঁড় করাই দিই, তাহলে হচ্ছে যে ত্যাগের কথা বললাম, তাহলে তুমি ছাড়া যারা আরো আদার্স ক্যান্ডিডেট আছে, তাদের মধ্যে কি এমন কেউ আছে যারা অনেক আগে থেকে ছাত্র দলের রাজনীতি করে আসছে, নির্যাতিত? যেহেতু তুমি ত্যাগের কথাটা বলেছো, নির্যাতিত এমন কি কেউ আছে যে হয়তো অনেক আগে থেকে আছে, যারা ভয়ের মধ্যে ছিল বা হুমকি ধামকি মামলা হামলা এত কিছুর মধ্যে দিয়ে পার করে এসছে, এমন কি কোনো ক্যান্ডিডেট আছে তোমার সাধারণ সম্পাদক হিসেবে? আপনার জাতীয়বাদী দল বিএনপি ছাত্র দলের যে অঙ্গ সংগঠন, এখানে যারা রাজনীতি করে এসেছে তারা অবভিয়াসলি ভয়ের ভিতরে ছিল, হুমকির ভিতরে ছিল। এমনকি ধরেন যে আমরা শুধু তারা বলে না, যে পরিবারটা বিএনপি করেছে তারা পর্যন্ত ভয়ের ভিতরে ছিল। এমনকি ধরেন যে 2018 সালে যখন নির্বাচন হয়, তখন আমি হোস্টেল থেকে এসে আমার মনে পড়ে এখন, আমি যখন এশিয়ান হোস্টেল থেকে বাড়ি আসি, তো বাড়ির সামনে আমার কাকা যেটা ওয়ার্ড সভাপতি ছিল তার কাছে কিন্তু মানে আমাদের হাজি সাহেব হলিল হাজি যে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিল, তার ব্যানার পোস্টার ছিল। তো আমি কি করেছিলাম, কয়েকটা যে বাঁশের খুঁটি নিয়ে আমি বাড়ির সামনে আপনার হচ্ছে যে এই পোস্টার টেনেছিলাম, মানে ছোট করে আমার ওই যে সব ওই সব থেকে আমার ওইখান থেকে ধরেন যে পোস্টার মাস্টার একটা ক্লাব করে এলাম, আমাদের যেগুলো সেক্টরে ছোট ছোট আমার বন্ধু বান্ধব বাচ্চারাকে নিয়ে ওখানে একটা ক্লাব করে এলাম। তো যখন ওই যে আপনার ওই আওয়ামী লীগের তিনি প্রার্থী ছিলেন জিয়াউর রহমান, তাকে তো মানে হঠাৎ করে 9টার দিকে প্রকাশ হয়ে যায় যে তিনি পাস করে গেছে। তারপরে ছাত্রলীগের কিন্তু একটা মিছিল বের হয়, রহনপুরে অনেক মারামারি ইটি। তো সেই ক্ষেত্রে সেই সময় ওই মানে সবকিছু ওভার মানে ক্লিয়ার হওয়ার পর আমার ওই কিন্তু মানে ওই ক্লাবটা দিকে হাত দিতে পারে না। যে দেখেন যে ব্যানার মানে ভোট শেষ হওয়ার পরে সবাই কিন্তু ওই যে পোস্টার নিয়ে যায়, সবাই পোস্টার জড়ো করে, কিন্তু আমি ওইখানে কিন্তু হাত দিতে দিইনি।
যে আমার এটা থাকবে, এটা আমি মানে আমি তো কনফার্ম যাই সে পাস করবে, জানিস প্রার্থী চাপাই 2 আসনের মধ্যে একটা জায়গাতে, ওখানে আমি হাত দিতে দেয়নি। তো সেই সময় ছাত্রলীগের ছেলেগুলো কিন্তু আপনার ইট চালাচালি করে এলো বাড়িতে। তো সেইখানে ধরেন যে একটু গালিগালাজ বাড়িতে খেলাম, যে জানিস যে আমরা বিএনপি করি, ছাত্রলীগের একটা প্রভাব আছে, আমার একটা প্রভাব আছে, এই তো ধরেন যে এখান থেকে। তাহলে জীবনে শিশু বয়সে রাজনীতিতে আসার আগে তুমি একটা হ্যাঁ, করেছিলা। আপনার ছোট থাকতে হ্যাঁ, আপনার তারা যে ভোটে ছোট ছোট ফেস্টুন গুলা নিয়ে বাড়ি বাড়ি যেতাম, তারা ছোট গুলাকে নিয়ে আপনার স্লোগান মানে 10, 12, 20 জনকে সবাই একত্রিত করে এখানে। তো এটা তুমি যেমন 18 সালের কথা, তাহলে আমি তোমাকে যদি বলতে চাই 26-এর নির্বাচনের কথা। 26-এর নির্বাচনে তোমাকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থ্রু যে তুমি বিভিন্ন জায়গাতে গিয়েছো। ইভেন তোমার যে প্রতিপক্ষ ক্যান্ডিডেট আছে তাদেরকেও দেখেছি, তারাও গেছে। প্রত্যেকেই কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির জন্য কিংবা বিএনপির প্রার্থীর জন্য শ্রম দিয়েছে, শ্রম নষ্ট করেছে, সময় দিয়েছে, সবটাই দিয়েছে। তারাও আশাবাদী। তো কি এমন করতে চাও তুমি যে ওদের থেকে ডিফারেন্ট কিছু, যে তুমি দলের জন্য কিংবা ছাত্রদের জন্য ডিফারেন্ট কিছু, কি তোমার প্ল্যান আছে এরকম? বর্তমান যেটা যুগ বলেন 2026 সাল, হ্যাঁ। এটা ভাই কিন্তু এখন মানে এটা মানতে হয়, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। হুম। আপনি সোশ্যাল মিডিয়াতে যাই দেখেন, মানুষকে যদি করে দিতে পারেন যে ভোট বাহিনীর যেগুলো অপপ্রচার, মানে একটু আগে যে কথাটা বললেন, এই অপপ্রচার কিন্তু মানুষ সত্যটা ভেবে নিচ্ছে। হুম, অনেক ভাবছে। মুরব্বী আছে যারা এবার দেখছে, দেখলো যে এই ভোট বাহিনীটা পোস্ট করেছে, এটা দেখলো যে হ্যাঁ, তারা বিশ্বাস করে নিচ্ছে। কিন্তু আমি যখন এই অপপ্রচারের বিরুদ্ধে যখন কোনো একটা ওটাকে ব্যাখ্যা করছি, এটাকে তুলে ধরছি প্রমাণ সহকারে, তখন তাদের মাথায় মানে অনলাইন সোশ্যাল মিডিয়া আমরা যাই দেখি তাই বিশ্বাস করে নিই। হুম, ওইখানে আমি যখন এই সোশ্যাল মিডিয়াতে ধরেন যে এটাকে ব্যাখ্যা করছি, এটা অপরাধের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন তাদের ভিতরে কিন্তু একটা অন্য মনোভাব সৃষ্টি হচ্ছে, হুম। যে মানে এইটা আসলে তো এটা নাও হতে পারে। না, হতে পারে। এইখান থেকে যে ধরেন যে আমার আমার ডিফারেন্স এটাই, আমি সোশ্যাল মিডিয়া মাঠ পর্যায়ে আমি সর্বস্তরে আমার সর্বোচ্চটা যেখানে বিএনপি ছাত্র দলের রাজনীতি চলবে সেখানে আমি করার চেষ্টা করবো এবং করেছি, এবং আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টাটা করবো ইনশাল্লাহ আগামীতে। তো একটা জিনিস খুব খেয়াল করেছি আমরা, বা আমাদের এলাকায় এটা হয় না, কিন্তু আমরা বাইরে এটা প্রচুর দেখতে পেতাম। বিশেষ করে আওয়ামী লীগের আমলে তো এটা একদম সেই লেভেলে ছিল, সেটা হচ্ছে চাঁদাবাজি। কেউ একজন ক্ষমতায় পদে, সেটা ছাত্র দল থেকে হোক, মানে সেই সময় হিসাবে যদি বলি, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, স্বেচ্ছাসেবক লীগ কিংবা আওয়ামী লীগ, দেখা যাচ্ছে একটা বড় একটা পদ পেয়ে গেছে, সে সেটার উপর দিয়ে চাঁদাবাজি শুরু করেন। হোস্টেলের আমরা 5ই আগস্টের পর অনেক হোস্টেল মালিকরা বলতো, বা বিভিন্ন ভার্সিটির যারা দোকান পাশে ছিল আশপাশে, তারাও বলতো যে অমুক নেতা এত টাকা, অমুক পদধারী এত টাকা বাকি নিয়ে চলে গেছে, হুমকি দামকি। তো তুমি যদি হয়ে যাও সেক্রেটারি, তাহলে এমন কি গ্যারেন্টি আছে বা কি গ্যারেন্টি দিবা যে তুমি এই চাঁদাবাজি করবা না, তুমি নাম ভাঙিয়ে খাবা না, তুমি এই পদটার অপব্যবহার করবা না? এটা কি গ্যারেন্টি? দেখেনি ভাই, আমরা একটা কথা জানি, রাজার নীতি রাজনীতি, হুম। অবভিয়াসলি। এখন আপনি একটা অযোগ্য ব্যক্তিকে ওই জায়গাটাতে বসান, তাহলে অবশ্যই সে চাঁদাবাজি করবে। এখন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে রেপুটেশন আছে, সে অনুযায়ী আমি যদি আপনার কাছে যে বলি যে ভাই চাঁদা দেন, বা আমার নাম যদি এখানে ফুটে, তাহলে শুধু রাজনীতি করেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা সেখানে নষ্ট হবে, অবভিয়াসলি হবে। কারণ আমাদের ফ্যামিলির একটা নাম আছে, ডাক আছে। শুধু এখানে মানে আমি যদি চাঁদাবাজি করি, শুধু আমার রাজনৈতিক ভাবে সম্পর্ক হবে না, সাথে আমার ফ্যামিলিও কিন্তু এখানে জড়িত হবে, মানে আমার ফ্যামিলির বংশের নাম আমার জন্য নষ্ট হবে। প্রত্যেকেরই ফ্যামিলির নাম আছে, বংশ নাম। তুমি যেটা বললে যে অযোগ্যকে, দেখো, ছাত্রদল থেকে তুমি যেমন আশাবাদী, ছাত্রলীগের আমলে তারা আশাবাদী ছিল, তারাও এটা করেছে, চাঁদাবাজি করেছে, তাদেরও ফ্যামিলি ছিল, তারাও দেখো ত্যাগী, তারাও কিন্তু আওয়ামী লীগের জন্য যথেষ্ট শ্রম দিয়েছে, মাঠে থেকেছে। হ্যাঁ, হেলমেট পরে থেকেছে, ঠিক আছে, কিন্তু মাঠে তো ছিল। জি অবশ্যই। কিন্তু তারা মাঠে থেকেছে, ত্যাগ স্বীকার করার পরে তারা এই পদটা অর্জন করেছিল। তার মানে যোগ্যতা তো কিছু ছিল তার দলের কাছে, তার জন্য তার প্রায়োরিটি ছিল, তাকে দিয়েছিল। এখন বিএনপি থেকেও যদি তোমাকে দেয়, তাহলে গ্যারেন্টিতে কি দিবা তুমি? তোমার ফ্যামিলি বাদে বলো, যে ফ্যামিলির সবাই আছে, সবাই চিন্তা করে আমার ফ্যামিলি কি ভাববে, আমার ফ্যামিলির কতটুকু নাম নষ্ট হবে। প্রত্যেকেই ভাববে, তুমিও ভাবছো, তারাও ভাবতো। এটা বাদে ডিফারেন্ট কিছু। আপনার ধরতে গেলে আমার ব্যাকগ্রাউন্ডে এ পর্যন্ত কোনো রেপুটেশন, খারাপ রেপুটেশন নাই যে আমি কারো কাছ থেকে এই ধরনের কাজ করে রেখেছি। আর আপনি যদি বলেন যে এটা গ্যারেন্টি কি, তাহলে আপনার এই ভিডিওর মাধ্যমে চাওয়া হচ্ছে গ্যারেন্টি। কারণ এখানে আমি আপনার জনগণের সামনে ওপেনলি বলছি আমি করবো না। এখন যদি আমি করি, তাহলে আমার জনগণের সামনে মুখ দেখার কোনো
থাকবে না যে আমি এই কথা বলেছিলাম। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন এটা অবশ্যই মানে মানুষ ক্ষমতায় যাওয়ার আগে এক থাকে, ক্ষমতায় যাওয়ার পরে পরে এক একটা থাকে। চেঞ্জ হয়ে তবে যায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি কথা দিয়ে মানে কথা দিব, কথা রাখবো। আমি এটা বলতে পারি আমি কখনো অনৈতিক কাজের সাথে জড়াবো না। এখন আমি জড়াবো না বলে আমি জড়াই গেলাম, মানে এতটা সবাই আমরা মানুষ ভাই, ফেরেশতা না কেউ। সেই অনুযায়ী আমি আমার এতটুকু বলতে পারি যে আমি কখনো জড়াবো না। আমি জড়ালে আমাকে তখন পথ থেকে বহিষ্কৃত করবে। আপনি দেখতে পাচ্ছেন যে জাতীয় দলের বিএনপিতে যারা চাঁদাবাজি, এই যে আমরা কি করছি ভাই, সোশ্যাল মিডিয়াতে যে ভোট বাহিনী, আরেকটা কথা বলি, এই যে চাঁদাবাজি করছে, আমরা ভিডিও করে পোস্ট করে দিচ্ছি, কই আমরা তো রুখছি না, তার বিরুদ্ধে তো রুখছি না, তুই চাঁদাবাজি কেন করছিস? আমরা তো পারলেই পারবো যে চাঁদাবাজি করছে ওকে ধরায় পুলিশের হাতে তুলে দিতে। তার বিরুদ্ধে যদি জাতীয়তাবাদী দল বিএনপি যদি তার বিরুদ্ধে মানে তার পক্ষে থাকে তাহলে তো সেটা তখনও হবে না, কিন্তু পক্ষে না থাকে তার বিরুদ্ধে যে আমরা পোস্ট করে ফেসবুকে যে পোস্ট করে দেন চাঁদাবাজি করছি জাতীয়তাবাদী দল বিএনপি, তো সেক্ষেত্রে আমি এই ধরনের কোনো মেন্টালিটি আমার ভিতরে নাই। এখন তুমি কারণ আমি যে সোশ্যাল মিডিয়া যেগুলো ভিডিও করি মানে যেগুলো পোস্ট করি সব কিন্তু অন্যায়ের বিরুদ্ধে করি। ইভেন কি আমার হচ্ছে যে রিসেন্ট দেখবেন যে আমার মেডিকেলে কিন্তু একটা সিন্ডিকেট আমার সাথে নিজস্ব হয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটাতে আমি তোমাকে প্রশ্ন করতাম, ইচ্ছা ছিল, প্ল্যান ছিল, তো আমরা কিছুক্ষণ পরে এই ব্যাপারটা প্রশ্ন করবো। তবে এখন আমাদের টপিকসটা হচ্ছে যে তুমি এখন একটা বহিষ্কারের কথা বললা যে যদি আমার কোনো অন্যায় পায় দল তাহলে আমাকে বহিষ্কার করবে। এখন বহিষ্কার অসম্মানের, পদত্যাগ সম্মানের। যদি তুমি এমন কোনো কর্মকাণ্ড ঘটিয়ে ফেলো তাহলে কি তুমি বহিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করবা নাকি স্বেচ্ছায় পদত্যাগ করে দিবা? আমি স্বেচ্ছায় পদত্যাগ করি। সম্মানের পথটা বেছে নিবা? অবশ্যই। যে আমি একটা ভুল করেছি, আমি আমার শাস্তি নিজে থেকে নিয়ে নিলাম, আমাকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন না, আমি নিজের শাস্তি নিজে মাথা পেতে নিলাম। আমি নিজে দোকান থেকে সরাই নিব, কারণ আমার জন্য আমার দলের ক্ষতি হোক এটা কখনোই না। কখনো চাইবো না। এটা একটা ভালো লক্ষণ, দলের প্রতি একটা ভালোবাসা। এখন যে কথাটা তুমি বলতে চাইলে আমি আটকে দিলাম, সেটা হচ্ছে তোমার আম্মাকে চিকিৎসাধীন ব্যাপারে রহনপুর হাসপাতালে তুমি এসেছিলে একবার, যেটা তোমার সাথে অনেক অ্যাম্বুলেন্স জনিত কোনো ঘটনা ঘটেছিল, আমি সোশ্যাল মিডিয়া থ্রু দেখেছিলাম মোটামুটি এরকম ভাবে। তো একটু বিস্তারিত জানতে চাই এখন। তো সে সময়টা আপনার হচ্ছে যে রোজার মাস ছিল আপনার, রোজার মাসে রোজা টোজা করে আপনার হচ্ছে না জোহরের নামাজ টামাজ করে আপনার শুয়েছি কেবল, হঠাৎ করে আম্মুর বুকে ব্যথা আছে। তো আমার বুকে ব্যথা থেকে মানে কিছু না ভাবে ওখানে একটা আমার কাকুকে ফোন দেওয়া, যে অটো চালায়, ফোন দিয়ে কাকুর অটোতে করে নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা হচ্ছে সরকারি মেডিকেলে নিয়ে আসি, রহনপুর সরকারি সরকারি মেডিকেল? মেডিকেলে। তো মা মা তো সবার প্রিয়। হ্যাঁ, অবশ্যই। তো ওইখানে ধরেন যে মানে সরকারি মেডিকেল, ওখানে তো আরো বেসরকারি মেডিকেল আছে, কি করবো ভাবছিলাম না। যে ওইখানে যেভাবে মানে আমি সরকারি মেডিকেলে দেখলাম যে নার্স নাই, আপনার মেয়ে নার্স নাই। ওইখানে অনেকক্ষণ ওয়েট অপেক্ষা, এদিকে আম্মুর বুকে ব্যথা কমছে না, কি করবো মাথার ভিতরে একটা ধরেন ঝড় চলছে। তো ওইখান থেকে কি করলাম যে মানে ওখানে যে আপনার ওই যে ট্রিটমেন্ট করলো, কি পরীক্ষা টরীক্ষা করলো আপনার মেশিন টেশিন দিয়া। তো সিসিজি বলে এটাকে। যাই হোক আমার ওইভাবে মানে আমি আমি আমার আউট অফ কন্ট্রোলে ছিলাম, মানে কন্ট্রোলে ছিলাম না, মানে কি করবো ভাবতে বুঝতে পারছিলাম না, মানে একদম ব্ল্যাঙ্ক পেজে সবকিছু। আমার মানে সবকিছু যেন মানে মানে সবকিছু কেমন হয়ে গেছিল। তো আপনার তারপরে আমরা তখন যে ঠেলা গাড়িটা দিয়ে নিয়ে যাই স্ট্রেচার। স্টেজে, ওটা নিয়ে আমরা বেসরকারি একটা মেডিকেলে যাই। ওখানে হচ্ছে আব্বুর হচ্ছে আমাদের ওইখানকার হচ্ছে একটা কাকু আছে, কাকুর জামাই থাকে, ওখানে নিয়ে যাই। ওখানে দিয়ে আপনার কিছু ট্রিটমেন্ট করে ওখানে বলে যে আপনারা ইমিডিয়েটলি ভাবে রাজশাহী নিয়ে চলে যান। তো রাজশাহী নিয়ে চলে যান, তখন আমার চাচতো ভাই যুব দলে মানে রিলেটেড, উনি তখন উনি কিন্তু মাইক্রোরও মানে ওনার মাইক্রো আছে। তো উনি তখন আমার মাইক্রোওয়ালাকে ফোন দিল, যার মানে ওনার যে মাইক্রো যে গাড়ি চালায় ওনাকে ফোন দিল। উনি ফোন দেওয়ার পর তখন ওনাকে বললো যে একটু আমার চাচা অসুস্থ, তো গাড়ি একটা লাগবে, গাড়ি কোথায়? ও তখন বললো যে আমি তো ভাই টিপে এসছি, আমি গাড়ি ম্যানেজ করে দিছি। তো গাড়িটা ওই যে নিয়ে এলো, আপনার একটা গাড়ি দিয়ে পাঠালো। পাঠার পর আমাদের প্রথম ভুল হচ্ছে আপনার ওই যে ঠেলা গাড়িটা নিয়ে আসা, স্ট্রেচার। এটা নিয়ে আসা মানে এটা ভুল না, একটা রোগীকে আমি নিজে দিতে। একটা সরকারি হসপিটালে যদি একটা স্ট্রেচার থাকে সেটা কিন্তু পাবলিকের জন্য, পাবলিকের ট্যাক্সের টাকায়, তো সেটা অপরাধ কেন হচ্ছে? তুমি তোমার রুগীকে যাতায়াতের জন্য, রুগীর জন্য এটা করা হয়েছে হসপিটালের ভিতরে। হ্যাঁ, তো এটা তো অপরাধ না এটা। অপরাধ। কিন্তু ওই যে নিয়ে এসেছি এটা এই যে আমরা দেখেছি যে আমরা ওই খেলা গাড়িটা নিয়ে গেছি। মানে তুমি কি ক্লিনিক মানে হসপিটাল থেকে বাইরের কোনো ক্লিনিকে নিয়ে এসেছিলে? বাইরের কোনো ক্লিনিকে, মানে পুরো স্ট্রেচারটা একদম হসপিটালের বাইরে? হ্যাঁ, কারণ আমি তো তাহলে এটা অপরাধ হয়েছে, তাহলে এটা অপরাধ হয়েছে, এটা অপরাধের আওতাভুক্ত না। ওই তো বললাম যে মা তো সবার প্রিয় না ভাই। ওই সময় কিছু আমি আমার ওইখানে অটো ছিল, এখন আম্মুকে বারবার অটোতে উঠা নামা একটা ঝামেলা। তাহলে আমি একটা অটোতে করে ওই ঠেলা গাড়িটা নিয়ে যে পাশের একটা সব মেডিকেলে নিয়ে যায়, মানে
আমি আবার বলে এসেছি যে আমি এটা দিয়ে যাচ্ছি এখন, এটা বলে এসেছি। কিন্তু আমাদের হচ্ছে এটার কোনো ভুল, যেটা আপনি বললেন, এটা হচ্ছে যে মেডিকেলের রোগী মেডিকেলের মাইক্রোতে যাওয়া লাগবে। মানে মেডিকেলের যে নির্ধারিত অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স না, মেডিকেলের Micro? সামনে যেগুলো মাইক্রো স্ট্যান্ড আছে না, হুম। ওই মাইক্রোতে যাওয়া লাগবে। অন্য মাইক্রোতে ভাড়া মারতে পারবেন না, ওদের এটা চুক্তি করা আছে। চুক্তি। হ্যাঁ, কিন্তু আমাকে বেসরকারি মেডিকেল থেকে বলছে ইমিডিয়েটলি ভাবে রোগীকে নিয়ে চলে যান। মানে আমার বা এতক্ষণ থেকে ট্রিটমেন্ট করছে, ওষুধ খাওয়াচ্ছে, ইঞ্জেকশন দিল, সবকিছু করার পরও ব্যথা করছে না। তো ঠিক আছে, তারপরও এটা হচ্ছে আপনার মেন মাইক্রো এলো। মাইক্রোতে আমার মাকে তুলাই দিয়েছি। আপনাকে আবার বললাম যে অটোতে ওঠা ঝামেলা, এবার চেয়ারে উঠাতে হয়েছে, আবার নামাতে হয়েছে। মাইক্রোতে উঠাই টুটে সবকিছু রেডি। মাইক্রোওয়ালা গাড়ি স্টার্ট দামাতে একটা ফোন দিয়ে বললো গাড়ি নিয়ে যাওয়া যাবে না, মেডিকেলের গাড়িতে নিয়ে যাবে। তারপরে ঠিক আছে মেনে নিলাম। মেডিকেলের যে গাড়িটা ছিল মাইক্রোওয়ালা, একটাই মাইক্রো ছিল, তিনি আবার গেছে গোসল হাত করতে, ইফতার করতে। তাহলে আমার রোগীটা যদি এখানে মারা যায়, তাহলে ড্রাইভারটা কে নিবে? বা যার হারায় সে তো বুঝে ভাই। তো এটা আমি তোমাকে যদি এই পরিপ্রেক্ষিতে বলতে চাই, তাহলে হচ্ছে এটা কিন্তু শুধু আমাদের রহনপুর না, এটা সারা বাংলাদেশের মেডিকেলের অবস্থা, সরকারি হাসপাতালের অবস্থা। কিছু হলে রেফার টু রাজশাহী, আমাদেরটা রাজশাহী, কারো খুলনা, কারো বরিশাল, কারো সিলেট, কারো চট্টগ্রাম, কারো ঢাকা, যার যেটা ডিভিশন, রেফার টু ডিভিশন হয়ে যাচ্ছে এটা। তো রেফার টু ডিভিশনের চক্করে তুমিও পড়েছো। এখন এই যে সমস্যাটা হলো, তো তুমি কাউকে কমপ্লেন করলা না এই বিষয়টা, যে কোনো ইউনো ছিল, তার সাথে যখন থেকে- ইউনো ছিল, সামনে তদন্ত কেন্দ্র ছিল? না ভাই, তখন তো ইফতারের সময় চলছিল। আর বললাম তো আমার মাথা কিছুটা মানে আউট অফ কন্ট্রোলে ছিল। আমি মানে তখন পর্যন্ত তাকে কোনো পরিচয় দিইনি যে আমি দলের সাথে রিলেটেড, বা আমি একজন আমার মায়ের সন্তান হিসেবে। ওইখানে দলের পরিচয় কোনো কিছু নাই। আমি বলি, শেষ করি ভাই আমার কথাটা। ওইখানে একটা ঘটনা ঘটে শুনে, ওইখানে আমি কোনো পরিচয় দিইনি। আমি আমার একজন মায়ের সন্তান হিসেবে ওইখানে আমার মায়ের জন্য আমি মানে ওনার সাথে কথা বলছি, প্লিজ আমরা এভাবে হাত জোর কিন্তু আমি বলেছি, হাত জোর করে বলেছি যে আমার মাকে প্লিজ আপনার যা করা লাগে, আপনার যা জরিমানা লাগে আমি দিব, আমরা দিব, আপনি নিয়ে চলেন। তো ওইখানে তারপর দেখছি কোনো কাজ হচ্ছে না। লাস্টে মাথামতি আপনার হচ্ছে খারাপ হয়ে গেছে, কারণ মাটা যদি এখন আমার মারা যায়, আমার মা হারালে আমি হারাবো, সে হারাবে। লাস্টে ওই যে বললাম যে আমার ভাই যুবদল রিলেটেড, যখন চাপাই জেলাতে কল দিল যুবদলে, ক্ষমতা যখন প্রয়োগ করলো তখন কাজ হলো। তোমার মাইক্রোতে গেল। তারপরে আমি বাড়ি আসলাম, আমার মা রাস্তায় চলে গেল, আমি বাড়ি চলে আসলাম। মানে আমার শ্বাসকষ্টের সমস্যা আছে, আমার শ্বাসকষ্ট উঠে গেছিল এই যে দৌড় ঝাঁপের উপরে। আমি তখন বললাম কালকে আমি সকালবেলা তাহলে আমি আসছি, রোজা টোজা করেছিলাম। তো আমি বাড়ি আসলাম, ইফতার করতে তো আমি একটা কথা ভাবলাম ভাই, আচ্ছা ঠিক আছে আজকে আমাদের ক্ষমতা আছে, আমি দল করি বলে আমি পার পেয়ে গেলাম, একজন সাধারণ মানুষ কি করবে আমার ওই জায়গাখানে থাকে। ওইখান থেকে তখন আমি একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করি প্রতিবাদ হয়ে, মানে ওই জায়গা একটা ফেসবুক লাইভ, ফেসবুক লাইভ করতে। ওইখানে আমি বলেছিলাম যে যত অন্যায়ের বিরুদ্ধে আমি মানে প্রতিবাদ করব, মানে যতদিন বাঁচবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। আর এই প্রতিবাদ করতে গেলে আমি একটা জিনিস দেখলাম ভাই, যে আপনাকে যদি আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, আপনি কিন্তু সাধারণ পিপুল অ্যাজ এ জনগণ হিসেবে আপনি প্রতিবাদ করতে পারবেন না। সেই জন্য আপনার এই পোস্ট পদবিটা অবশ্যই লাগবে, এটা আপনার একটা পরিচয় থাকবে দলে। মানে আপনার ক্ষমতা না থাকলে ভাই আপনি কখনো কোনো কিছু প্রয়োগ করতে পারবেন না। অপপ্রচার বলেন, ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, এই ক্ষমতা থাকলে সবই সম্ভব। তো এই পোস্ট কি শুধু তোমার ফ্যামিলি আর রিলেটেড পার্সনের জন্য, নাকি তুমি সবার মাঝে এটা বিলিয়ে দিবা? যে কেউ অ্যানাদার পার্সন, তুমি তাকে চেনো না, তুমি তাকে চেনো না, থানার মধ্যে, আমাদের থানারই অঞ্চলেরই অথবা নিত্যান্ত কোনো গ্রামে, তুমি তাকে চেনো না, এমন কোনো পার্সন যদি তোমাকে ফোন দেয় যে ভাই আমি এই সমস্যায় পড়েছি, তাহলে কি তুমি এটা সাপোর্ট করবা? অবভিয়াসলি ভাই, আমি ওখানে বলেছিলাম, আমার ভিডিও বার্তাতে ছিল যে সেটা আমার ক্ষেত্রে না, মানে যে আসবে আমি অনলাইন দেখলাম প্রতিবাদ করি যাবো। মানে পুরো থানাটা তোমার ফ্যামিলি হবে? পুরো ফ্যামিলি, থানা আমার ফ্যামিলি। সেটা যেই হোক, এক এজ এ পিপুল হোক, আমার হচ্ছে যে যেই হোক, আমি মানে দল মত নির্বিশেষে যেই হোক, একটা মানুষ, সেও মানুষ আমার মানুষ, সে আমার ভাই। মানে একটা যদি আমার সাথে যে সেম কাহিনী অন্য যদি সেই সেম কাহিনী ঘটে, আমি তার পাশে দাঁড়িয়ে থাকবো। আর আপনি যেটা বললেন যে এই যে রিফার টু রাজশাহী, রিফার টু ঢাকা, এখন রেফার টু ডিভিশন। হ্যাঁ, আমি এখানে আপনার একটা কথা বলি, আমাদের দেশে যেগুলো নেতা আছে, একটা নেতার ছেলে যখন একটা সরকারি স্কুলে পড়ালেখা করবে, একজন নেতা যখন সরকারি মেডিকেলে চিকিৎসা নেবে, সবকিছু যখন এই সরকারি মানে যেগুলো নেতা আছে যারা সরকারি পর্যায়ে যেগুলো কার্যক্রম আছে তারা যখন ঠিকঠাক মেনে চলে দেশের ভিতরে, নিজেরা সরকারি সুবিধা আমরা যখন দেখি কোনো নেতা অসুস্থ তারা বিদেশ চলে যায় চিকিৎসা নিতে, সুচিকিৎসা। তারা যখন নিজের দেশের সরকারি মেডিকেল গুলোতে চিকিৎসা, সরকারি স্কুল কলেজ গুলোতে পড়ালেখা করবে, তখনই আমাদের দেশের উন্নয়নটা বৃদ্ধি পাবে যে কোনো সরকারি কাজে। এটা একদম বাস্তব কথা বলেছো তুমি, এটা আমি একদম শতভাগ সাপোর্ট দিব।
যে কোনো কিছু হলে আমাদের দেশে আমাদের পাশের দেশ যাওয়া লাগে, পাশের দেশ যাওয়া। যে দেশ আমাদের চিরশত্রু জি। সে দেশে আমাদের যাওয়া লাগে। তুমি রিসেন্টলি রমজান মাসে, সরি রমজান বলছি, ঈদের ঈদে। 3 দিন আগে তুমি ফেরত আসলা তোমার আম্মাকে নিয়ে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আমার আব্বুর হার্টের সমস্যা ছিল, হার্টের চিকিৎসা। তো ইন্ডিয়া যাওয়ার সময় কোনো সমস্যা হয়েছিল যে বাংলাদেশের রোগী ইন্ডিয়া আসছে কেন, এই টাইপের কোনো সমস্যা বিড়ম্বনায় পড়েছিল, বা ওখানে যাওয়ার পর এর তো বাংলাদেশি সরা এটাকে, এমন কোনো কি সমস্যায় পড়েছিল? বেসিক্যালি বলতে গেলে আপনার হচ্ছে যে আমি ইন্ডিয়া যেটা বুঝলাম ভাইয়া, সমস্যা আমাদের জনগণের ভিতরে না। আমরা যেটা ভাবি গোড়া থেকে যে ইন্ডিয়া আমাদের বন্ধু সুলভ দেশ, ব্যক্তিগত যে জনগণ যেগুলো, আমি আপনার মতন যেগুলো জনগণ আরো আলাদা যেগুলো, আমরা এগুলো কিন্তু ঠিকঠাক। ইন্ডিয়াও ভাবে বাংলাদেশ বন্ধু, বাংলাদেশও ভাবে ইন্ডিয়া বন্ধু, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট হয়ে গেছে, এটা হচ্ছে সত্যি একদম ভিন্ন হয়ে গেছে, সত্যি ভিন্ন কথা। হয়ে গেছে। মানে এই যে ধরেন যে ইন্ডিয়া, আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে আমাদের স্বৈরাচার হাসিনাকে তারা দেশে রেখে দিয়েছে। তার কারণে আমরা এই যে বন্যার একটা রিসেন্ট একটা বন্যা ছেড়ে দিলাম ফারাক্কাবাদ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু এর আগে কিন্তু আমাদের এত মানে মেন্টালিটি ভাবে এতটা মানে এটা খারাপ কি যায়নি, বাংলাদেশে দুর্ভিক্ষ যায়নি। কিন্তু এই যে আপনার এই যে সাপোর্ট যে আওয়ামী লীগকে সাপোর্ট করে বিএনপি মুক্ত, আসলে ভাই ওদের ভিতরে এই মেন্টালিটি নাই জনগণের ভিতরে, যে আপনি বাংলাদেশি বা হ্যান। আমি কোনো এই ধরনের ফেস করিনি, আল্লাহর রহমতে আমাকে এই ধরনের কোনো ফেসে করতে হয়নি, তুমি জনগণের সামনে থেকে তোমার কোনো প্রবলেম হয় না। কোনো সমস্যা হয়নি। তো এখন আমি তোমাকে যেটা বলি, তুমি যে যে এই কাজগুলো করতে, তুমি যে একটু আগে বললা যে পুরো থানাটায় তোমার ফ্যামিলি হবে, যে কোনো সমস্যা, জি। শুধু মেডিকেল না, যে কোনো একটা প্রবলেমে কেউ সমস্যায় পড়লে তুমি তাকে সর্বোচ্চটাতে চেষ্টা করবে সহযোগিতা করার। তো এটা করা তোমার মূল উদ্দেশ্যটা কি? জনপ্রিয়তা অর্জন করার, নাকি দোয়া ভালোবাসা অর্জন করার, কোনটা? এটা বলতে গেলে ভাই পুরোপুরি আমার বিবেক থেকে, যে বিবেক বলতে কি, যে আমি এই যে বললাম না ভাই 24-এর আন্দোলন থেকে এই যে অন্যায়ের বিরুদ্ধে এই যে ছাত্ররা যেভাবে মারছিল, গুলি ডাকাতে যেভাবে গুলিগালাজ করছিল, এইভাবে ছাত্রলীগ জনকে আমাকে পোস্ট করিস না, এই করিস না ভাই, এখানে তো ছাত্রলীগকে মারছি না। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এটা না। আমি আপনার কথা বুঝেছি ভাই, আমি বলছি আপনাকে, আপনার প্রশ্নতেই আমি যাচ্ছি। এই যে ধরেন যে একটা ছাত্রকে মারছে, গুলি করছে, ছাত্র মানে করছে, এইখান থেকে এই যে ছাত্রের বিরুদ্ধে আমরা তো দাঁড়াইছিলাম স্টিল ভাবে। তাহলে এই যে ধরেন যে এইখান থেকে অন্যায়ের প্রতিবাদ সৃষ্টি হতে হতে চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, যে কোনো অন্যায় কাজ বলেন, রক্তে মিশে গেছে ভাই প্রতিবাদ করা। সামনে রক্ত মানে অন্যায় কাজ দেখলে থামতে হয় না, যে মানুষের সাথে কেউ অন্যায় করলে পারি চেয়ে না পারবে তার সাথে থাকি, দাঁড়াই স্টিল ভাবে চেষ্টা করি। সেটা জনপ্রিয়তায় আসুক, হ্যাঁ। দোয়া আসুক, ভালোবাসা আসুক। ভালোবাসা আসলে জনপ্রিয়তা ভাই হচ্ছে যে জনপ্রিয়তা যে আছে, মানুষের ভালোবাসাটা দোয়াটাই আসল। আমি এই উত্তরটাই আশা করেছিলাম। না, আপনি যেটা বলেছেন, আমরা তো বললাম যে আমি বলেছিলাম আপনাকে যে আমার ওই প্রতিবাদের সৃষ্টিটা আমি কোথা থেকে এখান থেকে পর্যন্ত এসেছিলাম, আপনাকে এটা বোঝালাম যে আমার ওই 24 থেকে এই পর্যন্ত আমি প্রতিবাদের পাশে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছি। মানে অন্যায় কোনো কাজ যদি দেখেছি আমি সেটা ডিরেক্ট প্রতিবাদ করেছি। আমি ডিরেক্ট মুখে মুখে কথা বলে, ডিরেক্ট কথা বলার মানে কথা বলে গেছি যে আমি, আমার ভিতরে কোনো ভয়ভীতি নাই। আর ভয়ভীতিটা ভাই চলে গেছে রাজনীতিতে আসার পর থেকে। তাহলে এবার আমরা ডিরেক্ট পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে যদি তুমি পদটা পেয়ে যাও সেক্রেটারি, থানা সেক্রেটারি পদটা যদি পেয়ে যাও ছাত্রদল থেকে, তাহলে থানা ভিত্তিক যতগুলো স্কুল কলেজ আছে সেই জায়গাগুলো তোমার ভূমিকা কি থাকবে? কোনো অন্যায় হচ্ছে, সেটা কোনো টিচার দ্বারা হোক, আশপাশের প্রতিবেশী দ্বারা হোক, বা যে কোনো ভাবে অন্যায় কিন্তু হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অন্যায়ের অভাব থাকে না। তো এই যে অন্যায়গুলো হচ্ছে, তো সেই সব অন্যায়গুলোকে তুমি প্রতিবাদ করবা, নাকি ভয় পাবা যে না, এই যে যে অন্যায়টা করছে আমার চেয়ে বড় বড় রাঘব বোয়ালরা আছে আমার পিছনে, সেটা আমার দলেরই, এটা তুমি ভাবতে পারো যে আমার দলেরই, হয়তো আমি একটা কথা বলবো, আমার সিনিয়র পার্সন কোনো হয়তো বা চেয়ারম্যান, এমপি বা মন্ত্রী, এ পর্যন্ত তারা হয়তো এটাকে ট্যাকেল দিয়ে থামিয়ে দিবে, আমি লড়তে গেলে তো লাভ হবে না আমার, বা আমারই ক্ষতি হয়ে যাবে, ইমেজের হোক, পদের হোক, যে কোনো কিছুর ক্ষতি হোক। তো এই ভয়ে চুপচাপ থাকবা, কোনটা করবা? কখনোই নাই, কখনোই নাই ভাই। আমি আপনাকে বলি একটা কথা, যে এগুলো প্রতিবাদ করতে আমাদের দলের অনেকেই চায় কিন্তু পারে না। তাদের এই যে আপনি যেটা বললেন সিনিয়র নেতা কর্মীর কারণে, কারণ সেখানে একটা ট্যাকেল দিতে হয় তাদের। আমি আপনাকে এইভাবে বলি, অন্যায় যদি হয় ভাই সেখানে যেই আসুক সেখানে প্রতিবাদ করবে। আর একটা যেটা বললাম, যে আপনি যখন অন্যায় প্রতিবাদ করবেন, ওই যে আপনি যখন সিনিয়রের সাথে কথা বলবেন, যে অন্যায়ের বিরুদ্ধে যাবেন, সিনিয়রের কথা শুনবেন না, তখন কিন্তু আপনাকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করবে। অবশ্যই অবশ্যই এটা হয়ে আসে প্রতিনিয়ত, অনেক হারিয়ে গেছে এভাবে, অনেক হারিয়ে গেছে এভাবে। আমারও ক্ষেত্রে সেমটাই হবে ভাই। হয় প্রতিবাদ করতে করতে শেষ পর্যন্ত যাবো, যে মাইনাসের কারণে হারাই হয়ে যেতে পারি, কিন্তু আমি প্রতিবাদ করে যাবো, অন্যায়ের প্রশ্রয় কখনো দিয়ে যাবো না ভাই। প্রয়োজনে মাইনাস হয়ে সারা জীবন থেকে যাবো নাকি? করে যাবো। ওই তো ভাই, যে আমি একটা
জায়গাতে যাবো, আপনি বললেন যে ছাত্র দলের পদ পাওয়ার পর, তাহলে আমি জায়গায় এখন স্টিল দাঁড়াই থাকবো। ওখানে দাঁড়াই থেকে যদি আমি আমার পদ থেকে আমি যদি আমার কাজ না চালাই যেতে পারি, অন্যের বিরুদ্ধে না কথা বলতে পারি, তাহলে সেটা আমার পদকে মর্যাদা দেওয়া হবে না। আমার পদ, তাহলে আমি আমার পদের যদি মর্যাদা না দিতে পারি, তাহলে আমার ওই পদে থাকার স্টিল থাকার কোনো রাইটস নাই। সেক্ষেত্রে একদম। আমাকে মাইনাস করে দিবে, রাজনীতি থেকে সরে যাও। আমার মতন শাকিল আবার আসবে, হাদি ভাই তো মারা গেছে, হাদি ভাই আবার জন্মাবে, আবার প্রতিবাদী হয়ে উঠবে, ভাবেই চলবে। আমাদের সবার মাঝে হাতি আছে। হ্যাঁ। তো এখন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, কলেজে রাজনীতি করতে গেলে ধরে নাও একটা দল করা লাগে, নির্দিষ্ট মানে একটা গ্যাং তৈরি করা লাগে, একটা গ্যাং, যে তোমার গ্যাংয়ে তুমি ছাত্র দলের সেক্রেটারি যদি হয়ে যাও, এই ছাত্র দলের সেক্রেটারি তোমার একটা গ্যাং থাকবে, তোমার গ্যাংয়ে 50 জন, 100 জন, 150 জন, তোমার একটা ফোনে সবাই নেমে যাবে, অবরোধ করবে বা কোনো যে কোনো বিষয়ে তারা একত্রিত হবে। তো তোমার যে এই যে গ্যাংটা হবে, যদি হয়, তাহলে গ্যাংটা কি রকম টাইপের গ্যাং হতে পারে? মার্কাট গ্যাং নাকি মেধাবী গ্যাং, যে তারা মেধা দিয়ে লড়াই করবে এটা, নাকি মার্কাট গ্যাং মার্শালাকে? হ্যাঁ, আমি যদি সেক্রেটারি ক্যান্ডিডেট যদি পেয়ে যাই, মানে আমাকে যদি ওই জায়গায় রাখা হয়, তাহলে আমি হচ্ছি যে মস্তবর উপজেলার যেগুলো মেধাবী শিক্ষার্থী আছে, তাদেরকে জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণের ছাত্র দলের প্রতি আকৃষ্ট করি, তাদেরকে নিয়েই আমি এগিয়ে চলবো। আর আপনি যেটা বললেন যে এক কলে এসে নেমে যায়, এক গেলে অবরোধ করে, হ্যাঁ অবশ্যই থাকবে ভাই, সেগুলো থাকবে অন্যায়ের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে, অন্যায়ের অন্যের পক্ষে থাকবে। অন্যায়ের পক্ষে থাকবে না। আচ্ছা, বর্তমানে মাদকটা একদম ভয়ঙ্কর ছাত্রদের মধ্যে ছড়াচ্ছে। তো এটা দল পদের বাইরে, অ্যাজ এ পিপল, নূর মোর্শেদুল শাকিল, তোমার জায়গা থেকে স্টুডেন্ট যারা আছে, তুমি যদি একটা স্টুডেন্ট, তোমার বন্ধু বান্ধব, ছোট ভাই, সিনিয়র পার্সন, এর মতো অনেকেই তোমার আশপাশ থেকে মাদকগ্রস্ত, মাদক নাই নিয়মিত। তো এইটা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা কি? তুমি তোমার জায়গা থেকে এটা প্রতিরোধ করার কোনো চিন্তা ভাবনা রেখেছো বা অদূর ভবিষ্যতে আছে? জি অবশ্যই আছে। আমি যদি ওই পদে যাই, আমার যদি সাধারণ সম্পাদক পদে থাকে, তাহলে আমি আমার যথেষ্ট নেতা কর্মীর সাথে সর্বোচ্চ চেষ্টা করে আমি মাদক বিরোধীর অ্যাকশনে খেলাধুলা ক্রিয়া, মানে লিগ বলেন, মানে যে খেলাধুলো, ফুটবল লিগ বলেন, ক্রিকেট লিগ বলেন, এগুলো টুর্নামেন্ট টুর্নামেন্ট, যেগুলো টুর্নামেন্ট, এগুলো যাতে মানে ছাত্রদের করার চেষ্টা করবো সিনিয়র নেতাদের সহায়তায়। একটা ভালো একটা উদ্যোগ। জি। গত দুদিন আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল, আমি তোমার ফেসবুকে পোস্ট দেখেছি, খুব আবেগ ঘন একটা পোস্ট করেছো। তুমি আমার কিছুক্ষণ আগে স্টুডিওতে শুটিং শুরুর আগে এবার বললাও যে তোমার বেগম জিয়াকে খুব ইচ্ছা ছিল কাছ থেকে দেখার, এই সুযোগটা তুমি পাওনি। তো এই যে না পাওয়া গুলা ছিল তোমার মধ্যে, তো এই যে জিয়া ফ্যামিলির প্রতি তোমার আকর্ষণটা এত কেন? কি কারণে? তুমি শুধুমাত্র এই যে পদটা চাও এই কারণে তোমার আকর্ষণ, নাকি মন থেকে কোনো ভালোবাসা আছে জিয়া ফ্যামিলির প্রতি? দেখেন ইবাদত ভাই, একজন ফ্যামিলি, একটা ফ্যামিলি, আপনি কি আমরা সবসময় চাই যে আমাদের ফ্যামিলিটা সবসময় ভালো থাকুক। অবভিয়াসলি সবসময় ফ্যামিলিটাকে আগে দেখি আমরা, যে আমাদের ফ্যামিলিটা, পরিবারটা সবসময় সবকিছু দিক থেকে ভালো থাকুক, এটাই তো আমরা চাই। এজ এ বাংলাদেশের একজন পিপুল হিসেবে, মানে পিপুল, জনগণ হিসেবে আমিও তো চাইবো যে আমার দেশটা সবসময় ভালো থাকুক। আমি আমার দেশকে নিয়ে ভাববো, আমার দেশের জন্য কি করা যায়, অবভিয়াসলি মানে দেশে কিভাবে কি করা, মানে দেশের মানে পক্ষে থেকে কি করা যায়, দেশের সবসময় ভালো যাবে। বললাম ফ্যামিলি যেভাবে ভালো চাই, জনগণ হিসেবে বাংলাদেশ, যেহেতু আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশে। তো প্রথমত যে জিয়া পরিবারের কথা বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক আমাদের, তিনি না থাকলে আমাদের এই বাংলাদেশটা হয়তো আমরা পেতাম না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশের জন্য যুদ্ধ করেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই যে আপনার ধরেন যে আপোষহীন গণতান্ত্রিক ধরে রাখার চেষ্টা, আমরা দেখেছিলাম যে আমাদের দেশটা ইন্ডিয়ার হয়ে গোলামি করতে আমাদের পার্শ্ববর্তী, যেখানে আমরা জানতাম যে ইন্ডিয়া আমাদের বন্ধু সুলভ দেশ, সেখানে আমরা ইন্ডিয়ার হয়ে গোলামি করতে দেখেছি আমাদের। মানে সবকিছু, মানে বিষয়টা এই যে সবার আগে ইন্ডিয়া আমাদের ব্যাপারে এই ধরনের একটা ইয়ে ছিল। তো এই যে আপোষহীনতা থেকে খালেদা জিয়া, আর আমাদের দেশ নায়ক তারেক রহমান, দেশের বাইরে থেকে 17 বছর লন্ডনে থেকে, কিন্তু 17 বছর তিনি লন্ডনে থাকলেও তিনি সবসময় দেশকে নিয়ে পড়ে থেকেছেন, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তিনি সবসময় দেশের ব্যাপারে, এমনকি আপনি দেখেছেন কিনা 21 নিউজ ফিডে একটা 80 চ্যালেঞ্জ, যেটা সেখানে কিন্তু তারেক রহমান বলেছিল যে, একটা সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে
চাউলের দাম মানে তখন চাউলের দামটা ওই যে মানে আমরা খাদ্য বৃদ্ধি হ্যাঁ, চাউলের দাম বৃদ্ধি নিয়ে একটা তখন সাংবাদিক শো করেছিল একটা প্রশ্ন, আপনি বলেন কিভাবে চাউলের দামটা কমানো যায়? হ্যাঁ, এই ক্লিপটা ভাইরাল ক্লিপ আমি দেখেছি এটা। তাহলে এই ধরেন এই মেন্টালিটি যে আমি জনগণকে বলছি যে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, কারণ আমি যে নেতা হয়ে গেলাম তাই বলে যে আমি যে একটা চাপাই দিব আমি আমার পরামর্শ সঠিক হবো সেটা কখনোই না। আমি জনগণের সাথে আমার এই যে দেশটা আমার ফ্যামিলি। এই সময়টা মোটামুটি 2005 সালের দিকের ঘটনা মনে হয় এটা। 2005 সালের দিকে, তখন বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় এটা। হ্যাঁ, হ্যাঁ, তারপর তারেক রহমান আরেকটা কথা বলেছিল যে আপনি এই যে দেশের পরিধি আমি কিভাবে বাড়াবো এই বিষয় নিয়ে মানে একটা তারেক রহমানের ইয়ে ছিল। তারপরে আমরা দেখবো যে বাবর, লুৎফর রহমান বাবু, হ্যাঁ, লুৎফর রহমান। শত্রুজ কিভাবে আপনারা দেখেছেন দেশের জন্য। We are looking for শত্রুজ। এই যে আমি আমার দেশটাকে ভালো চাই, তাহলে সেই ক্ষেত্রে যে আপনি যদি দেখতে চান তাহলে আমি আমার মেন্টালিটি থেকে যতটুকু বলতে পারবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, সবসময় দেশের জন্য ভাবে। দেশ নায়ক তারেক রহমান যেমন দেশে এসে বলে যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের কথাতে যেমন খালেদা জিয়া আপোষ করেনি, বাংলাদেশের ব্যক্তি ছিল তার সন্তান দেশ নায়ক তারেক রহমান। কোন জায়গায় আশা করি আপনারাও দেখবেন যে কোন জায়গায় আপোষ করা হবে না, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, যে কেউ হোক, আমেরিকা হোক, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশে যেখানে উন্নত হবে, বাংলাদেশ যেখানে ভালো থাকবে, দেশ নায়ক তারেক রহমান সেই চিন্তা ভাবনা করবে। আর এই যে তারেক রহমানের যে এই যে মানে এত কিছু পরিকল্পনা, এত কিছু দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে আমরা বাংলা জাতীয়তাবাদী দলের সংগঠন, অঙ্গ সংগঠন, জাতীয় ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, আমরাই সেটাকে সহযোগিতা তারেক রহমানের রাজনীতিতে এই পরিকল্পনা সহযোগিতা আগে বাড়াই দিয়েছি। আমরা এর জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তারেক রহমানের যে পরিকল্পনা মানে তারেক রহমান যে পরিকল্পনা দিচ্ছে আমরা সেগুলো বাস্তবায়ন করছি। যেমন আপনি দেখবেন যে ভোটের সময় 31 দফার একটা লিফলেট দিয়েছে, সেই 31 দফার পয়েন্ট আপনি দেখবেন আস্তে আস্তে যেমন অলরেডি খাল খনন দেখেছেন, গাছ লাগাচ্ছে, বৃক্ষরোপণ করছে। 31 দফা ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন 5 বছরের ভিতরে ইনশাল্লাহ বাস্তবায়ন করেই ছাড়বে তারেক রহমান। তারপরে ধরেন যে এই যে একটা জিনিস দেখবেন যে দলমল নির্বিশেষে এই যে জাকাতের একটা ব্যাপার, সেখানে কিন্তু ওই যে আমাদের আহমদুল্লাহ হুজুরকে ডেকে কিন্তু সেখানে মানে জাকাতের বিষয়ে কি করা যায় না করা যায়, জাকাতের সুষ্ঠু বন্টন, সূক্ষ্ম বর্ণনটা কিন্তু তারা মানে আলোচনার জন্য আহমদুল্লাহ হুজুরকে ডেকেছিল। এই যে মানে প্রত্যেকটা দলকে একত্রিত করে, এমনকি তারেক রহমান আসার পর এনসিপির নেতারা বলেন, জামাতের নেতারা বলেন, সবাই কিন্তু তারেক রহমানের সাথে পয়সা করে মিটিং করেছে। তারেক রহমান সবারই মতামত কিন্তু নিয়েছে, সবারই মতামত নিয়েই কিন্তু তারেক রহমান এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার হাতকে শক্ত করার জন্য আমরা সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো এখন আমার তোমাকে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা লাস্ট নির্বাচনে আমি তোমাকে দেখলাম খুব শ্রম দিয়েছো, সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেক ভিডিও, অনেক ছবি, অনেক কিছুই। তো এটা কি কারণে? এটা তুমি বিএনপির জন্য, ধানের শীষের জন্য, নাকি ধানের শীষের প্রার্থীর জন্য? বলতে গেলে যে যখনকার মনোনয়ন হয়নি তখন থেকে আপনি জানেন যে আমার নেতা আলহাজ ইসলাম আমিন ভাই, তার মানে তার রাজনীতিতেই পথ চলা। তার উপরে তিনি যখন মনোনীত হলেন, দল থেকে মনোনয়ন করলেন, একটা আশাবাদী আমরা ছিলাম, আমাদের একটা মানে শক্ত মনোভাব ছিল যে আলহাজ ইসলাম আমিন ভাই মনোনয়ন পাবে। এটা একটা মেন্টালিটি হবে, একটা ভালো মানে ছিল যে উনি পাবেন। ওই জন্যই ওনার মানে আমরা এটা জানি ভাই যে মানে ওনার যে মানে সবকিছু যে মানে দেখতে গেলে আদার্স বলেন যে প্রত্যেকটা নেতার থেকে যেগুলো এমপি ক্যান্ডিডেট ছিল সেগুলোর থেকে 2018 সালে তিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন। দুঃসময় থেকে মানে দলের সাথে ছিলেন, তিনি দলের প্রতিটা নেতা কর্মীর পাশে ছিলেন। সেই অনুযায়ী আপনি ওই যে মানে 2018 সালের মনোনয়ন প্রার্থী আলহাজ ইসলাম ভাই, ওইখান থেকে আলহাজ ইসলাম আমিন ভাইয়ের সাথে পথ চলা থেকে দল থেকে মনোনীত হওয়ার পর থেকে, এমনকি আমি দলের আগে থেকে ভাই দলের মনোনীত প্রার্থী হওয়ার আগে থেকে তার পাশে ছিলাম। আর যখন দল থেকে মনোনীত করলো তখন তো সবাই একটা ধরেন যে সবাই একজোট হলো, তখন আরেকটু মানে যখন ওই বলে না যে 10 লাঠি একের বোঝা, যখন সবাই একসাথে হলো তখন অন্যরকম একটা ফিলিংস ছিল, অন্যরকম একটা মনোভাব, ভালো লাগা কাজ করতো। মানে দুটোর প্রতি তোমার টান ছিল। লড়াইটা আরো বেড়ে গেছিল ভাই যখন আইএসএফের মনোনয়ন দল থেকে চলে আসে, সবাই যখন একত্রিত হলো তখন মানে ফাইট করে অন্য লেভেলের একটা মানে ফাইট লেভেল পেতাম, মজা মানে একটা মজাই পেতাম যে লড়াই করতে দলের প্রতি। মানে আগে তো পছন্দের প্রতীক, পছন্দের প্রার্থী, হ্যাঁ, আগে দুটোই তো- তোমার ছিল। হ্যাঁ, পছন্দের প্রার্থী, পছন্দের প্রতীক দুটোই আমার ছিল। এটা সবার ভাগ্যে জোটে না। জি।
আমরা আশপাশে অনেককে দেখি, পছন্দের প্রার্থী পাইলে পছন্দের দল পায় না, পছন্দের দল পাইলে পছন্দের প্রার্থী পায় না। এটা আমরা দেখি, আশপাশ থেকে অনেক দেখতে পাই আমরা এটা। যাক, তুমি সেই ক্ষেত্রে সৌভাগ্যবান। তো আলহাজ আমিনুল ইসলামের ক্ষেত্রে তোমার আর কি চিন্তা ভাবনা আছে? ওনাকে ভালো লাগার কারণটা কি তোমার? আমি আল্লাহ জাহানুল ইসলাম আমিন ভাইকে দেখেছি ভাই, যে তার কাছ থেকে কেউ ফিরে আসেনি খালি হাতে। তিনি যখন মানে কোনো কর্মী তাকে যে বলেছে ভাই এটা করা লাগবে, আচ্ছা ঠিক আছে দেখছি যা, কিংবা ভাই এটা লাগবে, যায় নিয়ে যা। বা কোনো কর্মী গেছে সামনে, ভাই এবার এই কাজটা ভাই করে দেওয়া লাগবে ভালো, আচ্ছা ঠিক আছে, আর এটাই করে। এমনকি আপনি ইভেন দেখতে পাবেন যে ভোটে পরাজিত করার পরও তিনি কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আমার একটা কথা শুনতাম যে আমার নেতা নাকি আল্লাহ জাহানুল ইসলাম, তাকে নাকি পাওয়া যাবে না চাপাই পরাজিত করলে, কিন্তু সে সেটা প্রশ্ন মানে তাদের এই কথাটা জবাব দিয়ে দিয়েছে। এই পাঁচা মানে পরাজিত করার পরও তিনি মাঠে স্থির থেকে তিনি এখন পর্যন্ত মাঠের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাঠের প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজ খবর থেকে শুরু করে দলের যেগুলো কার্যক্রম, দলের যেগুলো কাঠামো, সবকিছু তিনি চালিয়ে যাচ্ছে। আর তার ভিতরে যে একটা দেখেছি, যে আমার নেতাকে দেখেছি যে তিনি প্রত্যেকটা কথায় আল্লাহর নাম নিয়ে কথা বলে, ইনশাল্লাহ, মানে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এই যে আল্লাহ ভরসা, আল্লাহর প্রতি যে মানে একটা ইসলামের প্রতি যে তার একটা টান। বিশ্বস্ততা। হ্যাঁ, তারপর আমি আমার নেতাকে দেখেছি তিনি যত জরুরি কাজে ব্যস্ত আছেন, আজান দিয়েছে এদিক ওদিকের কাজ বাদ, আগে নামাজ নামাজ দিয়েছে। এটা আমার সচক্ষে দেখা হয়। এই যে এই দিকগুলো ভালো লাগা থেকে আল্লাহ জাহানুল ইসলাম নেতা হিসেবে তাকে মেনে নেওয়া, তাকে পছন্দ করে। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম, খুব ভালো লাগলো তোমার সাথে গল্প করে। আশা করি তোমার স্বপ্নগুলো পূরণ হোক। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আবারও বসবো বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন প্রয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।